সামনে ঘোরার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল সামনে পাশাপাশি প্রায় 3টি কালো লম্বা ছায়ার মতো কি একটা এসে দাঁড়িয়েছে। চাঁদের অল্প আলোয় বোঝা যায় সেগুলো নারী মূর্তি। তাদের মুখটা বৃহৎ, আর তাদের প্রত্যেকের মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা করে লম্বা কালো রঙের জীব। ভজহরি চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারটা একটু পরে মিশে গেল আশেপাশের জঙ্গলের মধ্যে। সিই ভেঞ্চার্সে আপনাকে স্বাগত। প্রতি শনিবার ঠিক রাত 9:30 গল্পবাহার নিত্য নতুন গল্প নিয়ে আসছে শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। তাই শীঘ্র সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকন প্রেস করুন। আজ থাকছে লেখক সুকান্ত দাসের তারানাথ তান্ত্রিক ও রক্তমুখী পিশাচ। আর এক মুহূর্তও দেরি না করে চলুন সকলে মিলে উপভোগ করি এক রোমাঞ্চকর যাত্রাপথ। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। এই গল্পটির পাইরেসির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে, তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে কোনো রকম পাইরেসি থেকে দূরে থাকুন। শ্মশানের দিকে বারবার তাকিয়ে দেখছিল ভজহরি। শ্মশানের এই দিকটা আসলে মাঝে মাঝেই বুকের ভেতর কেমন যেন ভয় করে। শুধু রাতের বেলা নয়, দিনের বেলাতেও শ্মশানের চারপাশটা কেমন যেন ফাঁকা হয়ে থাকে। অনেক বছর আগে এই শ্মশানে মরা পোড়ানো হতো। তখন ভজহরির বয়স কম হলেও মাঝে মাঝে সে এখানে এসেছে। চারিদিকের লোকজন মাঝে মাঝে থাকতো, তাছাড়া শ্মশানটাও বেশ বড় নয়। গ্রামের পথটা শ্মশানের এক পাশটা ছুঁয়ে চলে গেছে উত্তরের দিকে। তার এক পাশে ছোট গাছপালার জঙ্গলে ঘেরা, তার মাঝখান দিয়েই একটা ছোট পথ শ্মশানের ভেতর ঢুকে গেছে। শ্মশানের ভেতর ঢুকেই ছোট ডোবার এক পাশে খানিকটা উঁচু শক্ত জমি। অদ্ভুতভাবেই প্রকৃতির খেয়ালে তার চারপাশে লম্বা লম্বা সুপারি গাছ দিয়ে অর্ধবৃত্তাকারে ঘেরা। সে সুপারি গাছের বাইরের জমি হঠাৎ খানিকটা ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। ওই ওপরের যে শক্ত জমিটা রয়েছে ওইটাই শ্মশান। ওর এক পাশে একটা পুরনো অশ্বত্থ গাছ অনেক দিন ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে বয়সের ভারে সামান্য নষ্ট হয়ে এসেছে। গাছের ডাল পাতাগুলো কেমন যেন শুকিয়ে আসতে শুরু করেছে। তবে সেই শুকিয়ে আসাটা ভজহরি অনেক বছর ধরে দেখছে। ওই পথে যাওয়ার প্রয়োজন পড়ে না, তবে বীরপুর থেকে ননিপাড়া আসতে গেলে দিন হোক কিংবা রাতে ওই পথটাই কাছে হয়। তবে শ্মশানের কাছের পথে এলেও জঙ্গলের দিকে তাকিয়ে সহজে শ্মশানটা চোখে পড়বে না। ভালো করে নজর করলে তাহলে চাঁদের আলোয় জঙ্গলের জায়গাটার ফাঁক দিয়ে শ্মশানের অবয়বটুকু চোখে পড়ে। যখন চোখে পড়েছিল ভজহরির, ঠিক তখনই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে তার পিঠের শিরদাঁড়া যেন শক্ত হতে শুরু করেছিল। ভজহরির মনে হলো কারা যেন শ্মশানের মধ্যে এপাশে ওপাশে হাঁটাচলা করে বেড়াচ্ছে। কাদের যেন চুপি চুপি কথাও শোনা যাচ্ছে। ফিসফাস করে কেউ কথা বললে যেমনভাবে শোনা যায় ঠিক তেমন ভাবে। কিন্তু এত রাতে শ্মশানের মধ্যে কারা কথা বলছে? ভজহরি জানে বেশ কিছু মাস ধরে আশেপাশের গ্রামগুলোতে ডাকাতির কথা শোনা যাচ্ছে। রাতের বেলা ডাকাতের দল গৃহস্থ বাড়িতে ঢুকে লুটপাট শুরু করে। শুধু তাই নয়, তারা নাকি নির্বিচারে নারী পুরুষ বাচ্চা বৃদ্ধ সকলকে কচুকাটা করে রেখে যায় ঘরে। তাদের ভয়ে কয়েক মাস ধরে আশেপাশের বাড়ির লোকেরা বলতে গেলে অর্ধেক রাতেই জেগে কাটিয়েছে। গ্রামে গ্রামে মোড়লদের মিটিং বসেছে,
কথাবার্তাও হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। ডাকাতের দল কিন্তু প্রতিদিন নিজের কাজ করে না, হঠাৎ করেই এমনভাবে একদিন হামলা করে যে কেউ কিছু বুঝে উঠতে পারে না। তবে কথার কথা, গরিবের ঘরে তাদের লক্ষ্য নেই, কিন্তু গরিব বড়লোক সবাই তো মানুষ। ভজহরির সেই ডাকাতের কথাটাই মনে পড়ে যায় হঠাৎ করে। ডাকাতের দল সত্যি সত্যি আমাদের গ্রামের শ্মশানে আশ্রয় নিল না তো? ভজহরি ভীত নয়, বরং একটু বেশি সাহসী। শ্মশানের দিকে রাতের বেলা অন্য কোনো সময় সে যেত না, কিন্তু ডাকাতের কথাটা মনে হতেই সে চুপি চুপি জঙ্গলের দিকে কয়েকটা পা এগিয়ে গেল। আর যত এগোতে লাগলো, যেন মনে হলো কথাগুলো তার কানে ভেসে আসছে, কিন্তু একসাথে অনেকে কথা বলছে, কিন্তু কি কথা বলছে কিছু ঠিক বোঝা যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। ভজহরি লক্ষ্য করল না শ্মশানের পাশের জঙ্গলের ওপরে পা রাখার সঙ্গে সঙ্গে জঙ্গলটা একবার নড়ে উঠল। তারপর সেই জঙ্গলের একটা ছোট ঝোপের আড়াল থেকে বুকে হেঁটে কি যেন একটা বেরিয়ে এলো। কালো কুচকুচে তার গোটা শরীর, এক নজর দেখলে মনে হবে একটা শিয়াল। তার সবুজ চোখ রাতের চাঁদের অল্প আলোয় চকচক করে উঠল একবার, তবে তারপরেই সেই অদ্ভুত জিনিসটা ঝোপের মধ্যে নিজেকে আড়াল করে নিল। ভজহরি এক পা করে সামনের দিকে জঙ্গলের মাঝের ছোট হাঁটার পথটা দিয়ে এগিয়ে যাচ্ছে। আলো তার কাছে নেই, চাঁদের আলোই তার ভরসা। মাথার উপর দিয়ে একটা শিশিরের ঠান্ডা হাওয়া মাঝে মাঝে নিজের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে। অনেক দূর থেকে কোথায় যেন গাছের পাতার শব্দ ভেসে এলো, আর তারপরে বহু দূরে একটা শিয়াল ডেকে উঠল। এখান থেকে বেশ খানিকটা এগিয়ে গেলে, ওই শ্মশানের পার ধরে যেতে থাকলে একটা ছোট নদী পড়ে। সেদিকে যাওয়ার পথটা অত্যন্ত দুর্গম না হলে গ্রামের লোকেরা এই নদীর জল ব্যবহার করত, কিন্তু নদীটা ঘুরপথে গ্রামের অন্যদিকে যখন পৌঁছেছে, সেখানে গ্রামের লোকেরা নিজের কাজকর্ম সারে। ভজহরির মনে হলো সেই নদীর দিক থেকে শিয়ালের ডাকটা এলো। কি ব্যাপার হলো? যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে শব্দটা যেন আরো বাড়ছে, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না কেন। নারী না পুরুষ, কে কথা বলছে সেটাও তো বোঝা যাচ্ছে না। ভজহরি একভাবে সামনের দিকে তাকিয়ে এগিয়ে চলেছিল, তাই পেছনে জঙ্গলের ভেতর থেকে কালো কালো শেয়ালের মতো অদ্ভুত জিনিসগুলো যে পরপর দু তিনটে বেরিয়ে এসে তার পিছনে চলেছে, সেটা সে খেয়াল করল না। একটা অদ্ভুত গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রথমবার ভজহরির মনে হলো বাতাসটা কেমন যেন ভারী হতে শুরু করেছে। এর সঙ্গে ভজহরির মনে হলো তার পিছনে কারা যেন আসছে। কথাটা মনে হওয়ার সাথে সাথেই সে পেছনে ঘোরে, কিন্তু চাঁদের আলোয় তার পেছনে কাউকেই সে দেখতে পায় না। এইমাত্র যেন মনে হলো আমার পেছনে কেউ একজন আসছে, কিন্তু কোথায় গেল? ততক্ষণে ভজহরি জঙ্গল পেরিয়ে একদম শ্মশানের কাছটায় এসে পড়েছিল। মুহূর্তের জন্য পেছন ঘোরায় তার সামনে যে কখন কারা এসে দাঁড়িয়েছে সেটা সে বুঝতে পারে। সামনে ঘোরার সঙ্গে সঙ্গে সে দেখতে পেল সামনে পাশাপাশি প্রায় তিনটি কালো লম্বা ছায়ার মতো কি একটা এসে দাঁড়িয়েছে। চাঁদের অল্প আলোয় বোঝা যায় সেগুলো নারী মূর্তি। তাদের মুখটা বৃহৎ, আর তাদের প্রত্যেকের মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা করে লম্বা কালো রঙের জীব। ভজহরি চিৎকার করে উঠল, কিন্তু তার চিৎকারটা একটু পরে মিশে গেল আশেপাশের জঙ্গলের মধ্যে। একটা হ্যাঁচকা টানে তার শরীরটা মাটির উপর পড়ার সঙ্গে সঙ্গে তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল বেশ কয়েকটা শিয়ালের মতো কি যেন একটা জিনিস।
তারপরে যখন তারা সরে গেল, তখন ভজঘরীর ছিন্ন ভিন্ন রক্তাক্ত মৃতদেহটা পড়ে রয়েছে শ্মশান পথে প্রবেশের ঠিক মাঝখানে। মাঝখান থেকে বলবো কেন? আমি তো তোমাদের বললাম প্রথম থেকেই তোমাদের সে কথা বলবো, কিন্তু সমস্ত কথা বলতে গেলে তো একটু প্রথমের কথা বলতেই হবে, তাই না? তাতে তো তোমাদের ধৈর্য নেই। আপনি প্রথম থেকেই বলুন ঠাকুরমশাই, আমরা শুনব, আমাদের ধৈর্য আছে। আপনি গ্রামের নাম কি যেন বললেন? গ্রামের নাম ছিল ননিপুর। আমি সেই গ্রামে গিয়েছিলাম বীরপুর হয়ে। বীরপুরের একজনের সঙ্গে আমার কি একটা কারণে যেন সাক্ষাৎ হয়েছিল, কারণটা এখন মনে পড়ছে না। তবে তার বাড়িতে আমি দিন দুয়েক ছিলাম। সে একটা সমস্যায় পড়েছিল, তার সেই সমস্যার সমাধান করে দেওয়ার পরে যখন আমি বীরপুর থেকে ননিপুরে যাব বলে রওনা দেওয়ার কথা ভাবছি, তখনই সেই বাড়ির গৃহস্থ আমায় জানায়, সাধু বাবা, পাশের গ্রামে যাচ্ছেন ভালো কথা, কিন্তু পাশের গ্রামের একজন মারা গেছে। ওই গ্রামের শ্মশানের কাছে বেশ কিছুদিন আগে অনেক মৃতদেহ সেখানে পড়েছিল। সে আমাদের গ্রামে এসেছিল একটা কাজে। তারপর এখান থেকে যাওয়ার সময় রাতের বেলায় কাণ্ডটা ঘটে, কিন্তু এর আগে কিন্তু সেই শ্মশানে এমন কিছু ঘটেনি। এর আগে এমন কিছু ঘটেনি? তাহলে সেই প্রথমবারের গ্রামে কেউ ভয় পেয়েছে, মানে মারা গেছে? সে কথা নয়, শ্মশান পরিত্যক্ত হয়ে থাকলে যেমনটা হয় আর কি। অনেকেই অনেক কথা বলে, কিন্তু এত কথা বলার পরেও আসলেই এতদিন কিন্তু শ্মশানে কেউ নিজের চোখে তেমন কিছু দেখেনি, কারোর প্রাণহানিও ঘটেনি। অনেকেই বলেছে রাতের বেলা ওই পথ ধরে যাওয়ার সময় আর সেই শব্দ শুনতে পেয়েছে কিংবা কাউকে দেখতে পেয়েছে। তবে অন্ধকারে মানুষ তো অনেক ভুল দেখে থাকে, কিন্তু এই প্রথমবার এই গ্রামের শ্মশানে কেউ মরল। গৃহস্থের কথা শুনে অবাক হওয়ার সাথে সাথে একটু কৌতূহল বোধ করলাম যে এই শ্মশানে এতদিন ধরে কিছু হয়নি, হঠাৎ করে একজন মারা গেল কি করে? আর তাছাড়া শ্মশান পরিত্যক্ত হওয়ারই বা কারণ কি? তবে সেই গৃহস্থের কাছ থেকে এই ব্যাপারে বেশি কিছু জানা গেল না। সে বলল মণিপুরে গেলে সেখানকার লোকদের কাছ থেকে জানা যেতে পারে, কিন্তু শ্মশানের দিকে যেন রাতের বেলা আমি না যাই। সে আপনাকে বলেছিল শ্মশানে এর আগেও অনেকে ভয় পেয়েছে এবং অনেক কিছু দেখেছে, কিন্তু এর আগে কারো তেমন কোনো ক্ষতি হয়নি। দেখুন, আমার মন যা বলে আর আপনার কাছে এতদিন ধরে যা শুনেছি, তাতে গ্রামের দিকে শ্মশানে এ সমস্ত দু একটা ব্যাপার লেগেই থাকে। কিন্তু ওই যে লোকটি মারা গিয়েছিল, সে মারা গেল কিভাবে? আমার মন থেকেও এমনই কৌতূহল হয়েছিল, তাই দেরি না করে সেই দিন দুপুরের মধ্যেই মণিপুরে গিয়ে পৌঁছলাম। যাওয়ার আগে অবশ্য শ্মশানের কাছে যে রাস্তাটার কথা সে বলে দিয়েছিল, সেই রাস্তাটার কাছে একবার গিয়ে দাঁড়ালাম। জঙ্গলমধ্য জায়গা, তার মাঝখান দিয়ে পায়ে চলার পথ। পথের দিকে তাকালেই বোঝা যায় এই পথে লোকজন খুব একটা যাতায়াত করে না। ঘাস জন্মে আছে, বড় হতে শুরু করেছে, তবুও কি মনে হতে সেই পথে ঝোপ জঙ্গল পেরিয়ে সামনে শ্মশানের দিকে এগিয়ে গেলাম। জায়গাটায় খুব ছোট, খানিকটা উঁচু জমি রয়েছে। এক সময় শ্মশান ছিল, এখানে ওখানে পোড়া কাঠের টুকরো, ভাঙা হাঁড়ি, কলসি, ছাই, এমনকি কাঠ কয়লার চিহ্ন রয়েছে কখনো। নিচের দিকে জমিটা নেমে গেছে অনেক দূরের দিকে। সেখানে দাঁড়িয়ে
অনেকটা দূরে একটা নদীর বাঁধ পর্যন্ত দেখা যায়। জঙ্গল আছে বটে, তবে জঙ্গল খুব একটা বড় নয়। শ্মশানের এক পাশে একটা পুরনো হয়ে আসা অশ্বত্থ গাছ ছিল। সেই গাছের তলায় কোনো এক সময় বাঁশ দিয়ে ছাউনির ব্যবস্থা করা হয়েছিল, আর সেই ছাউনি কবে যেন ভেঙে পড়েছে। তবে এই দিকে কেউ আসে না বলেই সেই ভাঙা ছাউনি এখনো এক পাশে পড়ে আছে। সেখানে গিয়ে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি কিন্তু আমার হয়েছিল। গ্রামের পথ শেষ করে জঙ্গলটা পেরিয়ে গিয়ে শ্মশানের মধ্যে পাটা যখনই রাখলাম, সঙ্গে সঙ্গে মনে হলো চারপাশে যেন কারা রয়েছে। এই দিনের আলোতে তার পাশের ঝোপ জঙ্গল কিংবা ওই ঢালু জমির নিচের দিকে কোথাও তারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। আমাকে শ্মশানের মধ্যে ঢুকতে দেখে তারা কোথায় যেন লুকিয়ে পড়েছে। কিন্তু এখান থেকে এমন কোনো জায়গা দেখা যায় না যেখানে এত সহজে লুকিয়ে পড়া যায়। তবে অনুভূতিটা আমার হয়েছিল যেন এই সূর্যের আলোর মাঝে কোথায় সামান্যটুকু অন্ধকারকে আড়াল করে তারা যেন অন্ধকার দাঁড়িয়ে রয়েছে, আর সেখান থেকে আমাকে দেখে বলছে, কেন এসেছিস এখানে? চলে যা বলছি, চলে যা, এখানে কারোর আশা করবি না। কিন্তু আপনার হঠাৎ এমন মনে হওয়ার কোনো নির্দিষ্ট কারণ ছিল? নির্দিষ্ট কোনো কারণ ছিল কিনা সে কথা বলতে পারবো না, তবে যেটা মনে হয়েছিল সেটাই তোমাদের বললাম। আমি সেই অশ্বত্থ গাছের তলায় গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম এখানে সত্যি কিছু একটা আছে। আমি তোমাদের আগেই বলেছি, শ্মশান পবিত্র জায়গা, যেখানে মানুষের শরীর বিলীন হয়ে মানুষের আত্মা এই জগতের মায়া কাটিয়ে অন্য জগতের সঙ্গে মিলিত হচ্ছে। সেই স্থান কখনো অপবিত্র হতে পারে না। কিন্তু এই শ্মশানে পা রাখার সঙ্গে সঙ্গে আমার কেমন যেন মনে হলো শ্মশানের জায়গাটা কোনো কারণে অপবিত্র হয়ে আছে। তার মানে আপনি সেই শ্মশানে কোনো অসুবিধা অনুভব করতে পেরেছিলেন? সেখানে বেশিক্ষণ থাকলাম না। রোদের আলো থাকতে থাকতে সেখান থেকে বেরিয়ে এসে ননিপুরের কাছাকাছি এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিলাম। তাকে আর শ্মশানের কথাটা খুলে বললাম না। যার বাড়িতে আশ্রয় নিয়েছি তার নাম গোবিন্দ বিশ্বাস। গ্রামে একটা ছোট্ট মুদির দোকান রয়েছে। দোকান বলতে একদমই ছোট। সে আমায় দেখতে পেয়ে নিজেই তাড়াতাড়ি দোকান ছেড়ে বাইরে বেরিয়ে এসেছিল আমার কাছে। পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতেই আমি তাকে নিরস্ত্র করলাম। তার বাড়ির দেওয়ালের কাছে বসে জল বাতাসা খেতে খেতেই সে আমায় বলল, আজকে সাধু বাবা আপনার কোনো কথা শুনবো না, কিন্তু একটা দিন অন্তত আমার বাড়িতে আপনাকে থেকে যেতেই হবে। একদিন করে তো রান্না হয়ে গেছে, একটু কষ্ট করে খেয়ে নিন। আপনার আবার কোনো বাদ বিচার নেই তো? যে অন্ন দেয় সেই তো অন্নদাত্রী। তাছাড়া এসব নিয়ে আমার কোনো বাদ বিচার নেই। আমার জন্য তোমায় বিব্রত হতে হবে না। কিন্তু গোবিন্দ, একটা কথা বলো তো আমায়। গোবিন্দ দোকান ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছে দাওয়ার কাছে। আমি চারপাশটা দেখে নিলাম। বললাম, গোবিন্দ, তোমাদের এই গ্রামে মাসখানেকের মধ্যে অদ্ভুত কোনো ব্যাপার ঘটেছে? গোবিন্দ আমার বয়সী, তার মাথায় কাঁচা পাকা চুল, ছোট ছোট দুটো চোখ, লম্বা নাক, গায়ের রং সামান্য চাপা। তার পরনে একটা ধুতি, গলায় জড়িয়ে রাখা একটা গামছা,
সে হাসি মুখে আমার সঙ্গে কথা বলছিল, কিন্তু এখন এই কথাটা শুনে তার মুখে হঠাৎ করে একটা কালো মেঘ নেমে এলো যেন। কেন সাধু বাবা, হঠাৎ করে এমন কথা বলছেন কেন? সে কথা বলছি যখন, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে গোবিন্দ। তুমি আমায় বলো। গোবিন্দ একবার এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে নিল, তারপর আমার একটু কাছে এসে বসে বলল, প্রায় সপ্তাহ দুয়েক আগের কথা সাধু বাবা। আমাদের গ্রামের ভজহরি বীরপুরে কি একটা কাজে গেছিল। সে মাঝে মাঝেই ওই পথে সন্ধ্যের দিকে শ্মশানের পাশের রাস্তা দিয়ে ফিরে আসে। সেদিনও ফিরছিল বোধহয়, কিন্তু এতদিন সে ওই পথে ফিরেছে, কখনো সে শ্মশানের ভিতরে যায় না। শ্মশানের দিকটা এমনিতেও ভালো নয়। সেদিন কি করতে যে গিয়েছিল। তবে শ্মশানের দিকে দিনের বেলাতেও তো কেউ যায় না। ওই ঘটনার 3 দিন পর দুপুরের দিকে দুজন বীরপুর যাচ্ছিল। তারা দেখতে পায় একটা শিয়াল ওইখানে কিছু টানাটানি করতে করতে আবার শ্মশান পেরিয়ে জঙ্গলের শেষের পথের কাছে নিয়ে এসেছে। তখনই তারা তাদের তাড়িয়ে দেয়, আর তারপরেই দেখা যায় ওই ভজহরির শরীরটা, ছিন্ন ভিন্ন শরীর। অমন ভয়ঙ্কর মৃত্যু এর আগে আমরা দেখিনি। শরীরের যেটুকু মাংস ছিল সেটুকু শেয়ালে খেয়ে ফেলেছে। মুখটাই খালি খানিকটা চেনা যাচ্ছিল। তাছাড়া তার গলার কাছে জড়িয়ে থাকা একটা রূপোর চেন ছিল। সেই রূপোর চেন দেখে তোমরা ওই ভজহরিকে চিনতে পেরেছিলে? কিন্তু এমন ভাবে মৃত্যু কি তোমাদের গ্রামে এর আগে হয়েছিল? গোবিন্দ বেশ জোরের সঙ্গে মাথা নেড়ে জানালো, না সাধু বাবা, এতদিন তো আমরা এখানে রয়েছি। ওই শ্মশান পরিত্যক্ত হয়েছে আজ থেকে অনেক বছর আগে। তখন আমরা ছোট। শ্মশানে একবার কি যেন একটা হয়েছিল। একবার নাকি মরা নিয়ে যাওয়ার পরে সেই মরা বেঁচে উঠেছিল আবার। তারপর তার সে এক অদ্ভুত কাণ্ড, সে কথা আপনাকে পরে বলবো। তারপরেই ওই শ্মশানে মৃতদেহ পোড়ানো বন্ধ হয়ে গেল। এতদিন হবার পরেও কিন্তু তেমন কিছু হয়নি। রাতের বেলা ওইদিকে গেলে কেউ কেউ হাসির শব্দ শুনতে পেত, কেউ কেউ দেখতে পেত শ্মশানের মধ্যে যেন কেউ ঘুরে বেড়াচ্ছে। তবে তার বেশি আর কিছুই নয়। হঠাৎ করে একটা অদ্ভুত সম্ভাবনা মাথায় আসতে বললাম, আচ্ছা, এই মাসখানেক আগে, এর মধ্যেই কিংবা তার আগেও শ্মশানে কেউ মারা গেছিল? মানে ওই অমন ভাবে নয়, অন্য কোনো ভাবে আত্মহত্যা, কিংবা কেউ এখানে এসেছিল? গোবিন্দ যেন বেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, এ ব্যাপারে তো আমি ভালো বলতে পারবো না। আমি দোকানেই থাকি সারাদিন। সপ্তাহে একদিন মালপত্র আনার জন্য ওই দিকে, মানে ওই মলয়পুরের দিকে যাই। তবে গ্রাম থেকে অনেকেই বীরপুরের দিকে সকালে যায়, আবার সন্ধ্যের দিকে ফিরে আসে। ওই গ্রামে একটা ধানের গোলা আছে, তো তাদের সঙ্গে কথা বলে দেখা যেতে পারে। আপনি দুপুরের খাবার খেয়ে নিন, তারপর বিকেলের দিকে না হয় আপনাকে নিয়ে যাব। দুপুরের খাবার গোবিন্দর বাড়িতেই খেলাম। তার বাড়ির দাওয়ার কাছে শুয়ে সময়টা বেশ কাটল। যে সময়ের কথা বলছি তখন বর্ষার সময়, তবে সেই দিকে তখনও বর্ষা তেমন প্রবলভাবে শুরু হতে পারেনি। দুপুরের লম্বা একটা ঘুম দিয়ে বিকেলে গোবিন্দর সঙ্গে দোকান বন্ধ করতে গিয়ে পৌঁছলাম গ্রামেরই আরেকজনের বাড়িতে। তার নাম জয় গোপাল। সে আমার কথা শুনে বলল, মাসখানেক আগে ওই শ্মশানে একটা সাধুকে 2-1বার আমরা দেখতে পেয়েছিলাম। মাঝে মাঝেই আমাদের সকালের দিকে ওই পথে যেতে হয়। ফিরতে ফিরতে
একটু রাত হয়ে যায়, তবে 2-1বার আমরা বিকেলের দিকে ফিরেছিলাম। তখন যেন ওই জঙ্গলের মাঝে একটা সাধুকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সত্যি বলছি সাধু বাবা, কিছু বলতে গেলে চিৎকার করে আমাদের লাঠি তুলে তাড়িয়ে দিত সেখান থেকে। জয়গোপালের কথা শুনে কিন্তু আমি বুঝতে পারলাম ব্যাপার সত্যি সত্যি মারাত্মক। আমি যা সন্দেহ করেছি তাই। এতদিনের পরিত্যক্ত শ্মশানে কিছু হয়নি, তাহলে হঠাৎ করে মাত্র 1 মাসের মধ্যে এমন কি ব্যাপার ঘটল? এবার ভালো করে মনে করে আমায় বলো তো, ওই সাধুকে যে সময় ওখানে দেখেছিলে তারপরেই তো এই ভজহরি ওখানে মারা গেছে, তাই না? তখন কি সেই সাধুকে দেখেছিলে, কিংবা 1 সপ্তাহের মধ্যে? জয়গোপাল অনেকক্ষণ ভাবল, তারপর বলল, না সাধু বাবা, ভজহরির মৃত্যুর আশেপাশের দিনগুলোতে তো নাই। তাছাড়া তার আগেও তাকে আর দেখিনি। একদিন আমাদের সঙ্গে থাকা একজনকে সাধু বাবাকে দেখাবো বলে ওই জঙ্গল পেরিয়ে শ্মশানের দিকে নিয়ে গেছিলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। তবে হ্যাঁ, ওই অশ্বত্থ গাছের তলায় কী সব যেন পড়েছিল, যেন কেউ সেখানে আগুন জ্বালিয়েছিল এমন ছাই। তাছাড়া আশেপাশের মাটিতে কিছু চিহ্ন আঁকা ছিল, মাটির পাত্র, আরও অনেক কিছুই ছিল, যেন সেখানে বসে কেউ কোনো কিছু করেছে। বুঝতে পেরেছি, তোমাদের গ্রামে বড় বিপদ রয়েছে। একটা কাজ করো, এখন সূর্য ডোবার পর ওই শ্মশানের দিকে আর যেও না। তোমরা যদিও যাও না, তবে ওই শ্মশানের পাশে রাস্তাটা ব্যবহার করো না। আমি দেখছি কি করা যায়। জয়গোপাল, গোবিন্দ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তাদের অবাক মুখের উপর দিয়েই আমি বেরিয়ে এলাম জয়গোপালের বাড়ি থেকে। সন্ধ্যের সময় গ্রামের পথে হাঁটতে হাঁটতে গোবিন্দকে বললাম, গোবিন্দ, আমি যেন বুঝতে পেরেছি আসলে সেখানে কি হচ্ছে। আমার মনে হয় ওই শ্মশানে রাতের বেলা না গেলে কিছু বোঝা যাবে না। এসব আপনি কি বলছেন সাধু বাবা? ওই শ্মশানে রাতের বেলা? যদি আপনি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন গল্পের উদ্দেশ্যে। তারানাথ জঙ্গলে যাওয়ার পর কি হলো, কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি? শ্রোতা বন্ধুরা, তা জানার আগ্রহ নিয়ে পরবর্তী পর্বের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আজকের গল্প এখানেই সম্পন্ন হল। শুভারম্ভ হয়েছিল লেখক সুকান্ত দাশের তারানাথ তান্ত্রিক ও রক্তমুখী পিশাচকে নিয়ে। সাথে ছিলেন অস্মিতা, দেবনারায়ণ, সৌমিক, প্রদ্যুৎ, সুদীপ, রঞ্জন কুমার, শুভদীপ, তাপস এবং রূপাঞ্জনা। পরের সপ্তাহে আবারও অন্য এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমরা হাজির হব। এমনই মনোরম গল্প উপভোগ করতে শীঘ্রই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অগ্রিম নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন। আজকের গল্পের অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। এতক্ষণ শুনছিলেন সুকান্ত দাশের লেখা তারানাথ তান্ত্রিক এবং রক্তমুখী পিশাচ। লেখনী সুকান্ত দাস, নিবেদনে অরিন্দম রায়চৌধুরী, সুমন সরকার এবং সেলজা পূজারী সরকার। পরিচালনায় তন্নি চ্যাটার্জি, অডিও মার্জ রিম্পা ঘোষ, পোস্টার ডিজাইন সুমন, সাউন্ড ডিজাইন মহুয়া বণিক, সোশ্যাল মিডিয়া পাবলিশিং শ্রীলেখা
মিত্র।